তড়িৎ খেলে গেল সাবিহার শরীরে, সজোরে এগোলো তার মুষ্টিবদ্ধ হাত, কিন্তু একেবারে অনির্বাণের মুখের সঙ্গে 1 ইঞ্চি ব্যবধানে থামলো তা। বেচারা ভরকে গেল দৃষ্টিতে, ফুটে উঠল বিস্ময়। অতর্কিতে সাবিহার হাতখানি ছেড়ে দিল, মেয়েটি নিকটে সরল, তারপর দৃপ্ত কণ্ঠে বলল, এতদিন হয়তো ফাঁকা মাঠে গোল দিয়ে পাকা খেলোয়াড় হয়েছেন। প্রতিপক্ষের মোকাবেলা করে ধরাশায়ী হতে না চাইলে তাই থাকুন, মিস্টার জার্নালিস্ট। এতটুকুই। উঁচু ঘুরে বাকিদের দিকে চলে গেল সাবিয়া। খেয়াল করলো না তার অভাবে কতক্ষণ যাবৎ দৃষ্টি বিছিয়ে রইল অনির্বাণ। সাংবাদিকের তির্যক হাসিখানা ক্রমশই সন্তুষ্টির কোমল স্নিগ্ধ হাসিতে রূপান্তরিত হলো নিজের চুলে আঙুল বুলিয়ে। অত্যন্ত অতঃপর সে পুনরায় ক্যামেরায় মনোযোগ দিল। অপরদিকে যাত্রার সম্মুখ ভাগে এলো রোজা। নিজের মস্তিষ্কে সম্পূর্ণ প্রস্তুত করেছে সে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সকল চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র লক্ষ্য ও চিন্তা। সড়ক জুড়ে জামায়াত হওয়া অগণিত মানুষ, তার সম্পূর্ণ শরীর এক নব্য উদ্যমে পরিপূর্ণ হলো। সামনে তাকালো সে দৃপ্ত দৃষ্টিতে। মানুষের ব্যারিকেডের নজরে আসছে, যদিও তারা নিজেরাও জানে এই ব্যারিকেড কয়েক সেকেন্ডে বিদ্রোহী জনতাকে রোখার সামর্থ্য রাখে না। মাইক্রোফোন তুলে রোজা ঘোষণা করল, আজ আমরা সকলে আমাদের বোনের রক্তের মূল্য আদায়ে একত্রিত হয়েছি। দীর্ঘ পথ পাড়ি দিয়েছি আমরা। সফলতা হয়তো আমাদের দ্বার প্রান্তে। হাল ছেড়ে আপোষ করার কোনো প্রশ্নই আসে না। স্বরাষ্ট্র দপ্তরে আজ আমাদের দখল হোক, জয়ী হোক বিদ্রোহ। বিপরীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল সম্পূর্ণ স্থান। রোজা এক মুহূর্ত অপেক্ষা করলো, তারপর বলল, আজ আমাদের মাঝে রয়েছেন আমাদেরই মা, এক দুঃখিনী সন্তানহারা মা, এক রত্ন গর্ভা, যার সন্তান কোনো দিন ন্যায়ের সঙ্গে আপোষ করেনি। আমি চাইব তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনি এবং হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করি। তৎক্ষণাৎ নীরবতা ছেয়ে গেল চারিপাশ। রোজা পাশে তাকিয়ে অহনার মাকে ইশারা করলো সাবিয়া এবং অভিষেকের সহায়তা তিনি এগোলেন। কম্পিত হাতে ধরলেন মাইক্রোফোন। সকলে বাকরুদ্ধ হয়ে যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে। বৃদ্ধার ভগ্ন কণ্ঠস্বর প্রতিধ্বনি হলো চারিপাশে। আমার আম্মাজান রে ওরা নিষ্ঠুরভাবে মারছে। কেউ নাই এই দুনিয়ায় আমার আম্মাজান ছাড়া। একলা অসহায় আমি। সব থেকে বড় আফসোস আমার, আমি বাইসে থাকা সত্ত্বেও আমার আম্মাজান রে ওরা বেওয়ারিশ উপাধি দিল। একটা বারের জন্য সন্তানের লাশটুকুন দেখার ভাগ্য পর্যন্ত এই অধম মায়ের হয় নাই। থামলেন তিনি মুহূর্তের জন্য। অদ্ভুতভাবে তার ভগ্ন কণ্ঠ কেমন যেন তৃপ্ত হয়ে উঠল এক দুর্বার শক্তির আস্ফালন তাতে। মুই মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত বুঝি না, কিন্তু এইটুকু বুঝি দেশের আমলা মন্ত্রীরা অবশ্যই জনগণের ভালার জন্যই মসনদে বসে। কিন্তু এইটা কেমন মসনদ যে মসনদে জনগণের রক্ত লাইগা থাকে? নিস্তব্ধ পুরী জবাব হয় না এই প্রশ্নের। চপচপ করে অশ্রু গড় বৃদ্ধার কপল বেয়ে কাঁপতে কাঁপতে বললেন, এই দেশের জনগণ হিসাবে আমার অধিকার চাই। আমি আমার আম্মাজানের খুনের বিচার চাই। আম্মাজানের বিচার আদায়ে তোমরা রাস্তায় নামছো। তোমরাও আমার সন্তান। আব্বা আম্মারা তোমাগো উপরেও ওই মসনদের মালিকেরা গুলি চালাইলো। চইলা গেল কেউ আরেক মায়ের বুক খালি কইরা। আল্লাহ, তুমি কেমনে সহ্য করো এই অবিচার? অশ্রুতে পরিপূর্ণ হলো অগণিত নয়ন। এক সন্তানহারা মায়ের আর্তনাদ সকলের অন্তরকে ক্ষত বিক্ষত করছে। অহনার মাকে পাশে থেকে আগলে নিল রোজা। সামলাতে চাইলো তার বুকে মাথা ঠেকিয়ে তিনি বললেন, সঠিক বিচার চাই আমার আম্মাজান। আর যে সব মায়ের বুক খালি হইছে সবার বিচার চাই। কি জানি এক নেমেষিস করে সবাই, সেই নাকি একাই বিচার করে, ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ করে। আজকে সেই নেমেষিস কোথায়? সে কি পারে না এই অনাচারের বিচার করতে? সবার মুখে আজকে তালা কেন? আসলে কেউ নাই। নিজের লড়াই নিজেরই লড়তে হইব। ওই ক্ষমতার মসনদ ভাইঙা দাও তোমরা, তোমাগো সাথে আমি আছি। তৎক্ষণাৎ গর্জে উঠল যেন সম্পূর্ণ গণজোয়ার। ক্রমাগত স্লোগান ধ্বনি এবং
অভিস্পাতে প্রকম্পিত আকাশ বাতাস। অহনার মা ভীষণ মুষড়ে পড়েছেন, তাকে একপাশে সরিয়ে নেওয়া হলো। মাইক্রোফোন তুলে রোজা নিজেকে নিয়ন্ত্রণ করে ঘোষণা দিল, তবে আরম্ভ হোক এই ন্যায়ের যাত্রা, ভেঙে চুড়ে যাক ওই ক্ষমতার ব্যারিকেড, আরো একবার জয়ী হোক বিদ্রোহ। রোজার বক্তব্যের সমাপ্তির সাথে সাথে এগোতে আরম্ভ করলো বিশাল মিছিল। কানায় কানায় পরিপূর্ণ সড়ক, কোথাও কোনো তিল ধারণার স্থান নেই। সকলের সামনে এগোলো রোজা, সঙ্গী আরিয়ান এবং অভিষেক, পেছনেই সাবিয়া আর অহনার মা, ক্রমান্বয়ে বাকি সকলে। রোজার হাতে লম্বাটে একটি রডের দণ্ড, সেটা তুলে সে ইশারা করলো সম্মুখের ব্যারিকেডের ওপাশে পুলিশ বাহিনীর দিকে, চিৎকার করে বলল, আপনারা প্লিজ সরে যান, ন্যায়ের পথে থেকে আপনাদের পুরুষত্বের প্রমাণ দিন। আমরা আপনাদেরই ছেলে মেয়ে, ভাই বোন। এদের বুকে তামার বুলেট ঠুকতে যদি বিবেক না কাঁপে, তবে আপনারা সকলে এক একটা অমানুষ। অগ্নিকন্যা ও তার সঙ্গী শত সহস্র সৈনিক, প্রত্যেকে এক একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড, যেন যাদের প্রতি ঠিক ভীতি নয় বরং প্রগাঢ় সম্মান অনুভূত হয়। পুলিশ বাহিনী ও একে অপরের মাঝে দৃষ্টি বিনিময় করলো, অতঃপর কোনো প্রকার নির্দেশ ব্যতীতই একে একে সরে দাঁড়ালো ব্যারিকেডের নিকট থেকে। অন্তিম পুলিশ সদস্য অবিশ্বাস্যভাবে সামরিক ভঙ্গিতে সালুট ঠুকল, মিছিল লক্ষ্য করে বলল, ঘুরিয়ে দিন। এতটুকুই তির্যক হাসল রোজা, দৃষ্টি চলচলে হলো তার গর্বে। সকলের সামনে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে এলো জোরালো লাঠি, হাঁকালো ব্যারিকেডে ধাতব দেয়াল। প্রথমে চলল না, একের পর এক আগ্রাসী আক্রমণ, ভেঙে গেল ক্ষমতার দেয়াল। দুঃসাহসী বিদ্রোহীরা ছুটে এলো, একে একে আশ্রয় পড়ল যেন সমুদ্রের ঢেউ হয়ে ভাসিয়ে নিয়ে। সকল প্রতিবন্ধকতা দৃপ্ত দৃষ্টি মেলে সবটা পর্যবেক্ষণ করে খেলো রোজা। কিছুক্ষণ পর মিছিল মূল সড়কে এলো, পূর্ণ হলো ভিন্ন এক স্লোগানে। আশেপাশের সকল মানুষের হৃদয়ে যেন ক্ষণে ক্ষণে প্রকম্পন ধরিয়ে দিল এমন ন্যায়ের আহ্বান। নেমেসিস নেমেসিস গর্জে গর্জে ওঠো, ওঠো, নেমেসিস গর্জে ওঠো, নেমেসিস আবার গর্জে মারো, ওঠো। আবার মারো। নেমেসিস আবার মারো। নেমেসিস নেমেসিস বারংবার, চাই চাই আবার। আবার। উত্তর রাজপথ বিস্তৃত গগন পেরিয়ে উত্তপ্ত পাতালপুরি অব্দি গোটা ধরিত্রীর বুকে প্রকম্পন তুলে ধ্বনি হয়ে চলছে আজ উন্মাদনা জাগানিয়া স্লোগান। বুকে কাঁপন ধরিয়ে দেয়া, অন্তরে বিস্ফোরণ ঘটিয়ে দেয়া এক প্রতিশোধ বাসনার উপাখ্যান। আজ কোনো বিরাম নেই, নেই কোনো শৃঙ্খল। ন্যায় নিজে থেকে ধরা দেয় না, তা আদায় করে নিতে হয়। সেই ন্যায়ের কাণ্ডারি যেন ক্ষমতার রক্ত চক্ষুকেও উপেক্ষা করে ক্ষমতার চাইতেও ক্ষমতাবান হয়ে দণ্ডায়মান প্রতিশোধের মূর্ত প্রতীক হয়। নেমেসিস, নেমেসিস। উঁচু ভবনের ছাদের কিনারে দাঁড়িয়ে প্রবল বায়ুর ঝাপটার মাঝেও নিচের সড়কের পিপিলিকার মতো দৃষ্টিগোচর হওয়া সংগ্রামীদের আহত পশুর ন্যায় জোরালো হুঙ্কার যেন সমস্ত অস্তিত্ব জুড়ে প্রতিহিংসার বারুদ ছড়িয়ে দেয়। কে এই নেমেসিস জানা নেই, কোথায় এই নেমেসিস জানা নেই, নেমেসিস আদৌ সত্য জানা নেই। তবু আজ উত্তাল গণসমুদ্র আহ্বান জানিয়ে চলেছে এক কিংবদন্তিকে। যুগে যুগে যত অবক্ষয় ঘটবে, পর্দার আড়াল থেকে নেমেসিস তার বিনাশ ঘটাবে। ধ্বংসের বিনাশক সে ক্ষমতার ত্রাস। এক অসহনীয় বাসনা অনুভূত হলো আসমানের অন্তরে। স্লোগানের তেজ দিদার দেয়ালকে সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে। এহেন প্রার্থনা উপেক্ষা করার দায় এক সর্বহারা জননী। অশ্রু বিসর্জন দগদগে হয়ে খচিত হয়েছে তার হৃদয়ে। কে নেমেসিস? সে নাকি ভিন্ন কেউ? তারপরও আসমানের আদতেও নেই। আড়াল থেকে আর নীরব পর্যবেক্ষণ নয়, এবার পালা এক উন্মাতাল আহ্বানে সাড়া দেয়ার। ক্ষমতার গদি উপরে ফেলতে আরো একবার জাগ্রত হওয়ার পালা নেমেসিসদের। হাসপাতালের কেবিনে আজ আলোক জল ভালোই রোদ উঠেছে। এই রোদের তেজে এক স্নিগ্ধ আবহ চারিপাশ জুড়ে। কাছের দেয়াল ভেদ করে বাইরে বিস্তৃত সড়কের পানে নিবদ্ধ। নিহাতের দৃষ্টি হুইলচেয়ারে বসা, কোলের উপর ব্যান্ডেজকৃত হাত দুখানা গুছিয়ে রাখা। পাশে দাঁড়ানো চিকিৎসক একটি ক্লিপবোর্ড হাতে নিগুড় পর্যবেক্ষণ করছেন। অপরদিকে একজন নার্স আলতোভাবে নিহাদের স্থবির হয়ে থাকা পা টেনে নাড়াচাড়ার চেষ্টায় লিপ্ত আছে। ফাঁকা সড়ক
থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকালো নিহাত। পাথরের মতন শক্ত লাগছে না, পা দুটো বর্তমানে সামান্য যেন অনুভূতি অনুভব হচ্ছে। নার্সকে সহযোগিতা করলো সে, আপ্রাণ প্রচেষ্টায় নিজেও সামান্য নড়াতে সক্ষম হলো। ধীরে ধীরে ব্যায়াম করানোর হচ্ছে তাকে চিকিৎসা। প্রায় 10 মিনিট যাবৎ নিগুড় পর্যবেক্ষণ চালিয়ে পরবর্তীতে বললেন, গুড। ইউ আর রিকভারিং ফাস্টার দ্যান এক্সপেক্ট। মনোবল বজায় রাখুন। যথাযথ থেরাপি এবং রিহ্যাবিলিটেশনের মাধ্যমে হয়তো আপনার চলাচলের শক্তি ফিরে আসবে দ্রুতই। তবে তাড়াহুড়ো করা যাবে না, অন্যথায় হিতে বিপরীত হবে। পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে শরীরকে। নিহাত মাথা তুলে চিকিৎসকের দিকে তাকালো। চশমার লেন্সের ভেতর থেকে তাকিয়ে তিনি ক্লিপ বোঝে নিহাতের বর্তমান শারীরিক অবস্থা এবং অগ্রগতি টুকে নিচ্ছেন। কিছুক্ষণ ইতস্তত করলো নিহাত, তারপর দ্বিধা ছেড়ে প্রশ্ন ছিল, একটা কথা জিজ্ঞেস করার ছিল ডক্টর, আমি কি আবারও আগের মতন বাইক চালাতে পারবো? থামলেন চিকিৎসক। এক নজর বিস্মিত দৃষ্টিতে তাকালেন নিহাদের মুখপানে, তারপর মৃদু হেসে বললেন, এর প্রথম এমন কোনো রোগী দেখছি যাতে আমি হাঁটতে পারবো কিনা জিজ্ঞেস করার বদলে জানতে চাই যে সে বাইক চালাতে পারবে কিনা। তার হাসি নিহাদের অধরে সংক্রমিত হলো। এই চিকিৎসক কোনো কাঠখোট্টা ধরনের ব্যক্তি নন, মধ্যবয়স্ক। তার আচার ব্যবহারে অমায়িক এবং সহযোগী ভাব স্পষ্ট। কিছু কিছু চিকিৎসকদের ব্যবহারও নাকি মানুষের অর্ধেক রোগ ভালো হয়ে যায়, এমন এক প্রচলিত ধারণা রয়েছে নিহাদের। পূর্বে বিশেষ করেনি, তবে সত্যি এমন কিছু থেকে থাকলে ইনি অবশ্যই তেমনই একজন চিকিৎসক। বুঝলেন তিনি। নিহাদের পা আরেক দফায় নিরীক্ষণ করে জানালো, আপনাকে মিথ্যা বলবো না, তবে এখনও বিষয়টি স্পষ্ট নয়। পূর্বে আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে হাঁটা চলার শক্তি অর্জন করতে হবে। বাইক একটি ভারসাম্য রক্ষার যন্ত্র। এর ক্ষেত্রে পায়ের প্রয়োগ অত্যাধিক শক্তিশালী বাহু এবং ইন্দ্রিয়ের প্রয়োজন রয়েছে। আগে আপনার পুরাতন শক্তি ফিরে পান, তারপর নিশ্চয়ই পারবেন। অন্যথায় আজকাল হ্যান্ড কন্ট্রোল বাইকও বাজারে পাওয়া যায়, আপনি তাও ব্যবহার করতে পারেন। একটি দীর্ঘশ্বাস পেল নিহাত, তারপর মাথা দোলালো। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ ডক্টর। আপনি এখন খানিকটা বিশ্রাম নিন। ব্যায়াম এবং ফিজিওথেরাপির ধকল কাটানো দরকার, যার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম। মাথা দোলালো নিহাত। হুইল চেয়ার ঘুরিয়ে এগোলো বিছানার দিকে। ঠিক তখনই দেয়ালে তার দৃষ্টি আটকে গেল ক্ষণিকের জন্য। হাসপাতালের সামনের বড় ফাঁকা সড়ক বেয়ে একটি BMW এসে থমকেছে। ড্রাইভিং সিটে দরজা খুলে বেরিয়ে এলো এক যুবক, পরিধানে ফর্মাল শার্ট এবং প্যান্ট, চোখ জুড়ে বড় সড়ো গোলাকার ফ্রেমের চশমা। প্যাসেঞ্জার সিটের দরজা সে নিজে এগিয়ে খুলল, তার হাতে হাত রেখে। বাইরে পদার্পণ করলো সুদর্শনা এক রমণী। নিহাদের বুকের মাঝে যেন এক যন্ত্রণাদায়ক তরঙ্গ খেলে গেল। চারুলতা? দ্বিগল কেশ সাজি গুছিয়ে সে যুবককে কিছু বলল। অদূর থেকে কথোপকথন শোনা অবশ্য সম্ভবপর নয়। যুবক মাথা হেলে বিস্তর হাসল, তারপর চারুলতার হাতের পিঠে আলতো করে চুমুকে গাড়িতে উঠে বসলো। বিদায় জানালো চারু হাত নেড়ে তাকে। কেন যেন দৃশ্যটি তার দেখা সম্ভবপর হলো না। নিহাতের পক্ষে দ্রুত হুইলচেয়ার ঘুরিয়ে নিল সে। জিনিসটার সঙ্গে এখনো অভ্যস্ত হতে পারছে না। একে বেঁকে পৌঁছলো নিকটে। তাকে বিছানায় উঠে বসে সাহায্য করলো নার্স এবং চিকিৎসক। তারপর উভয়ই প্রস্থান করলো বালিশে হেলান দিয়ে। নিঃশব্দে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল নিহাত। নিজের মস্তিষ্কে বর্তমানে জোরপূর্বক ভারী চিন্তা ভাবনা থেকে নিহাত সরিয়েই রাখে। জীবনের সব টানাপোড়েন সংযুক্ত হয়ে খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করবার ইচ্ছে তার নেই। চারুলতার ব্যাপারটা তার ইচ্ছে, তার কাছে তেমন কিছুই। নিজের অনুভূতি সম্পর্কে সে নিজেই নিশ্চিত নয়, কিন্তু এই যে যন্ত্রণা না পাওয়ার বিরহ বেদনা, এসব অস্বীকার করা সম্ভব। আফসানা রেমান চারুলতা রেমান পরিবারের সদস্য এবং ভবিষ্যতে ব্যবসার জন্য একজন যোগ্য কর্ণধারও বটে। আর নিহাত শুধুমাত্র একটি নাম ব্যতীত তার পরিচয় বিশেষ কিচ্ছু নেই। নিজেকে নিয়ে বিন্দুমাত্র হীনমন্যতা ছিল না তার হৃদয়ে, কিন্তু বর্তমান যেন সব হিসেবকে পাল্টে দিয়েছে সম্পূর্ণ। নিজের অকেজ পায়ের দিকে তাকালো নিহাত, অতঃপর সঙ্গে রাখা হুইল চেয়ারটা ছন্নছাড়া। বাউঞ্জলে জীবন তার মুক্ত স্বাধীন, উচ্ছল ছুটে চলা
বিরাট বাধা পড়েছে, অন্য বোঝায় পরিণত হয়েছে সে। এত এত যদি কিন্তু দোলাচলের ভিড়ে আকাশ কুসুম পাওয়ার আকাঙ্ক্ষা কি তার আদৌ করা উচিত? নিজের অন্তর নিজেকে ধিক্কার জানালো, দারুণ পাবে। মৃদু শব্দে কেবিনের দরজা খুললো। নিহাত এক নজর তাকালো। ভেতরে প্রবেশ করেছে চারুলতা। তার দ্বিগল কেশের মাঝে বর্তমানে ভিন্ন কোনো রঙের অস্তিত্ব নেই, শুধুমাত্র গভীর মসৃণ কালো পরিধানে ব্যাগি টি শার্ট এবং জিন্স। সদ্য ফ্যাশন শো থেকে বেরিয়ে আসা কোনো মডেলের চেয়ে ভিন্ন কিছু মনে হলো না তাকে। তবে বেশিক্ষণ তাকালো না নিহাত, দৃষ্টি সরিয়ে নিল। কোনো কথা বলল না চারুলতা। ভেতরে ঢুকে একটি লাগেজ বের করলো। নিহাদের অনুমতি ব্যতীত ব্যবহারের জন্য আনা জিনিসপত্র এবং গোটা কত কাপড় চোপড় গুছিয়ে নিল সে। তোমার বয়ফ্রেন্ড? আচমকা নিহাতের প্রশ্নে চারুলতা থমকালো। হাতের বইগুলো লাগেজে রেখে ফিরে তাকালো। ছেলেটার দৃষ্টির বাইরে পানে আবদ্ধ, চেহারায় অদ্ভুত স্থিরতা। অনুধাবনে বেগ পেতে পোহাতেই হলো না চারুকে। পুনরায় কাজে মনোযোগ দিয়ে জানালো, কয়েক মাস আগে আমার বিয়ের জন্য পাঁচও দেখছিল বাবা এবং ভাইয়া, তাদের একজন ও কি করে? প্রফেসর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিয়ের পর তোমাকে নিয়ে যাবে? আমরা শুধুমাত্র দেখা করেছি নিহাত, আর সিম্পল ডেট, নাথিং মোর। কৈফিয়ত চাইছি না আমি, চিল। বিছানায় হেলান দিয়ে নিহাত তারপর দৃষ্টি ফেরালো চারুর দিকে। মির্জা নিজের কাজ শেষ করে লাগেজ বন্ধ করলো। দুহাত ছেড়ে নিহাতের দিকে ফিরে বলল, সবকিছু প্রস্তুত, আর কিছু বাকি আছে কিনা তোমার দেখো। আগামীকাল বাবা আসবে, তোমাকে বাড়ি নিয়ে যাবে। ওটা আমার বাড়ি নয়। আনমনে বিড়বিড় করলো নিহাত। তাতে চারুলতা নিজের কেশরাশি আঙুলে চালিয়ে গুছিয়ে নিতে নিতে জবাব দিল, অবশ্যই, তুমি তো ডাস্টবিনে থাকো। কুকুরের পেটে তো আর ঘি হজম হয় না। 24 ঘন্টা সেবা শুশ্রূষা পাবে, পাশে থাকার মানুষ পাবে, তা তোমার সহ্য হচ্ছে না। কিছু হাসলো নিহাত, মাথা ঝাঁকিয়ে চারুলতার দৃষ্টিতে চেয়ে জানালো, দুঃখিত আপু, আপনাকে ইদানিং বেশি জ্বালাতন করে ফেলেছি মনে হচ্ছে। ব্যাপার না, এই অক্ষমকে একটুখানি সময় দিন, আপনার ঘাট থেকে খুব শীঘ্রই নেমে যাব। আরেকবার বলো, তুমি অক্ষম। তোমার ওই 2 পায়ে কষি এমন দুটো লাথিতে বোঝে কেটে কুল পাবে না, চিন্তা কোথাকার। বিস্মৃত হাসলো নিহাত। চারুলতাও ভ্রু কুঁচকে তার বিছানা পাশে বসলো। এমনিতে শুধু বড় বড় বক্তব্য দাও, চিটেঙ্গা ফুয়া মেডিট পড়িলে লুয়া। এবার দেখবো আসলে কেমন চিটেঙ্গা ফুয়া তুমি। এটা কি চ্যালেঞ্জ ছিল? অবশ্যই, পারলে খুব জলদি সুস্থ হয়ে হেঁটে দেখাও, তখন বিশ্বাস করে নেব তুমি সত্যি গুরুদেবের একনিষ্ঠ শিষ্য। আমি হাঁটতে পারলেও কি আর না পারলেও বা কি, নাথিং ম্যাটার্স। ইট ডাজ ম্যাটার। বিরতি দিল চারু সাময়িক, তারপর মাথা নেড়ে নিজের শব্দগুলো পরিবর্তন করে বলল, আসমান ভাইয়ের জন্য হলেও। নিহাত হাত মুষ্টিবদ্ধ হলো। স্পষ্টই দৃষ্টিগোচর হলো দীর্ঘ এক মুহূর্ত নীরবতা, শুধুমাত্র নীরব সঙ্গ। তেমন কোনো ঝগড়াও হচ্ছে না তাদের মাঝে। এই নীরবতাও যেন অব্যক্ত বহু অনুভূতি প্রকাশ ঘটিয়ে দিচ্ছে। অবশেষে মুখ খুলল নিহাত। আচমকা প্রসঙ্গ বলেই বসলো, অক্সফোর্ডের প্রফেসর, খুব শিক্ষিত আর সুপুরুষ, তাই না? জলদি বিয়ে করে নাও চারুলতা, বহুদিনের শখ আমার এক পেত্নির বিয়ে খাবো। শুভ কাজে দেরি করতে নেই। হাসপাতালের বিছানা হেলান দেওয়া অবস্থা নিহাতের উৎফুল্ল কণ্ঠস্বর এই আবেদন চারুলতা স্তব্ধ করে দিল। দৃষ্টিপাত করলো সে নিগুড়। তুমি সত্যিই চাও আমি বিয়ে করে ফেলি? প্রশ্ন ছুড়ল চারু। তাতে নিহাত সামান্য হাসল, ঝুঁকলো সামনে। 2 পায়ে আলতোভাবে নিজের আঙুল বুলিয়ে এনে অদরে হাসি ক্রমশ বিস্তৃত করল। কেন নয়? বয়স তো কম হলো না। মেয়েরা নাকি 30 বছরে বুড়ি হয়ে যায়। তুমি দাদিমা হওয়ার প্রথম পর্যায়ে আছো। চারুলতার মাঝে দৃষ্টিপাত ঘটল। নিহাত মাথা কাত করে সামান্য সুকুটি করে করলো যেন। বিয়েতে দাওয়াত দেবে তো? আবার আমি অক্ষম বলে দূরে ঠেলে দিও না। ছেলেটার প্রত্যেকটা কথায় ক্রোধ অনুভূত হতো, কিন্তু বর্তমানে তা শুধুই বিষাদের আবেদন।
এই ছেলে কি আদতেই অবুঝ নাকি ভান ধরে আছে? এতটাই ফেলনা চারু তার নিকট একটাবার হয়তো বলতে পারতো, দাবি উত্থাপন করতে পারতো। এতগুলো দিন হাসপাতালে কাছাকাছি থাকার পরও কি এতটুকু অধিকার জন্মানি? হ্যাঁ, 80% সময় তারা ঝগড়া করেই কাটিয়েছে। নিহাত পা কোনো ঠিকঠাক মতো রাখছে না, কোনো উচ্চ শব্দে দেবের গান শুনছে, কেনই বা অতিরিক্ত ব্যায়াম করছে। সব বিষয় নিয়ে তাদের বাকবিতণ্ডাই বেশি হয়েছে। কিন্তু গভীর রাত্রে ঘুমের ঘরে নিহাত যখন দুঃস্বপ্ন দেখে বিড়বিড় করতো, তখন চারুলতাই তো যে তার মাথার কাছে বসে কপালে হাত বুলিয়ে দেয়। তা কি ছেলেটা কোনোদিনও টের পায়নি? নাকি আদতেই চারুকে শুধুমাত্র একজন ঝগড়ার সঙ্গিনী হিসেবে দেখে? তার অন্তর জুড়ে কি শুধুই অহনার অস্তিত্ব? ঈর্ষা নয়, এক শূন্যতা অনুভব করলো চারুলতা। তার অনুভূতি কি আজীবন অপূর্ণই থেকে যাবে? নিহাত এক মনে বকবক করেই যাচ্ছে, বিন্দুমাত্র উপলব্ধি করছে না পাশে থাকা মানুষটার হৃদয়ে চলমান দৌরাত্ম। সহ্য হলো না চারুর, অনুধাবন করতে অক্ষম সে নিজের কার্যক্রম। মস্তিষ্কের সংকেত দারুণভাবে উপেক্ষা করলো। অন্তর অতর্কিতে এগুলো নিহাত পিপি করে বলছিল, আমি দেবরের আচ্ছা আমি দেবের খোকাবাবু যায় লাল জুতো পায় গানে নাচতে না পারলেও অন্তত বক্তব্য সমাপ্ত করতে নিহাত অসমর্থই রইল। তার কলার আঁকড়ে ধরল চারুলতা, জোরালো এক টান, অতঃপর নিজের অধরের কোমল এক উষ্ঠের মধু মিশ্রিত উপস্থিতি অনুভব করল নিহাত। এতটাই হতবিহ্বল হয়ে পড়ল তার মস্তিষ্ক যে সম্পূর্ণ শরীর স্থির রইল। এটা কি হচ্ছে? কেনই বা হচ্ছে? অনুধাবন কিংবা ভাবনার চিন্তা বিন্দুমাত্র সময় নেই। নিহাতের নয়ন দুর্বল হয়ে আপনা আপনি বুঝে আসলো। প্রচণ্ড ইচ্ছে হলো সন্নিকটে টানতে, দূরত্ব ঘুচিয়ে দিতে, সম্ভবপর হলো না। আবেগ নিয়ন্ত্রণে উভয় হাত মুষ্টিবদ্ধ করে ফেলল নিহাত। ক্ষীণ এক মুহূর্ত, মনে হলো সুদীর্ঘ প্রগাঢ় এক অনুভূতি বিনিময়, তারপর সরে গেল চারুলতা। ভারী নিঃশ্বাস ফেলে অতি সন্নিকটে থেকে চাইল নিহাদের উদ্দেশ্যে। ছেলেটি নিষ্পাপ নয়নজোড়া ডাগো ডাগো দৃষ্টিতে চেয়ে আছে। অবিশ্বাস খচিত তাতে সদ্য ছোঁয়া অধর তার মৃদু আভা প্রতিফলন করে চিকচিকে দুটি ছড়াচ্ছে। স্পন্দনের তীব্র বেগ উপেক্ষা করে চারুলতা নিহাদের অধরের দিকে তাকিয়ে বিড়বিড় করল, আই লাইক ইয়াঙ্গার ম্যান নিহাত। ভাবলো কোনো জবাব আসবে না। এই ছেলেটিকে সে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছে। কিন্তু নিহাত তো নিহাতই। নিজের সহজাত বৈশিষ্ট্যে সে বৃত্তাঙ্গুল ছোঁয়ালো আপন অধরে, আঁকিবুকি কেচে চারুলতার উদ্দেশ্যে ধোয়াটে দৃষ্টিতে সে ফিটফিট করলাম। ভেরি টেস্টি। তৎক্ষণাৎ যেন হুঁশ হলো চারুলতার। এইমাত্র কি করলো সে? আর কি বললো? কুলকিনারা করা সম্ভব হলো না। শরীর তার কাঁপছে, অনুভূতির তোপে উঠল রমণী। এক ছুটে কেবিনের বাইরে আরো আড়াল হয়ে গেল পলকের ব্যবধানে। এক দৃষ্টি চেয়ে থাকলো নিহাত তার চলে যাওয়ার পথের দিকে, অতঃপর মাথা নিচু করে নিজের দু হাতের দিকে তাকালো। থরথর করে কাঁপছে তা শীতের মাঝে, সম্পূর্ণ শরীর যেন টকবগে তাপমাত্রায় ফুটছে এবং হৃদস্পন্দন সীমা ছাড়িয়েছে। তা এ যাবৎকালের এই কেমন অনুভূতি দোলাচল, ধ্বংস নাকি সূচনা? সময় রাত 3টা বাজে প্রায় 35 মিনিট। অভিসার সমাপ্ত করে বিছানায় অত্যন্ত অলস ভঙ্গিতে চিত হয়ে রয়েছে জিসান আহসান। তার বুকের মাথা রেখে নিদ্রার জগতে বিচরণ করছে এক স্বল্প বাসনা রমণী। সিগারেটে মনোযোগ দিয়ে সিলিংয়ের দিকে চেয়ে আছে জিসান। এই কয়েকটা দিন তার উপর দিয়ে যেন রীতিমতো কেয়ামত বই গিয়েছে। তবে সবকিছু এখন সে ঠিকই হাতের মুঠোয় নিয়ে এসেছে। পরিকল্পনা সম্পূর্ণ, শুধুমাত্র আগামীকালে সূর্যোদয়ের অপেক্ষা। একদম শুনশান ভোরের। তারপরেই যেটিতে বাধা যে বোট অপেক্ষা করছে, তাতে করে সঙ্গোপনে বর্ডার পেরিয়ে যাবে সে, ধরাছোঁয়ার একেবারে বাইরে। করুকেরা আন্দোলন যত পারে, ব্যাপার না। তার বাবাও শীঘ্রই পদত্যাগ করবে। সবকিছু শান্ত হলে বিদেশে পাড়ি জমাবে, বাবা ছেলের মিলন হবে অচিরেই। তা নিয়ে বেশি চিন্তিত নয় জোসান। পাশে তাকালে ঘুমন্ত রমণীকে লক্ষ্য করে আবারও বাসনায় পূর্ণ হলো অন্তর। পুনরায় হামলে পড়লো ক্ষুধার্ত পশুর মতো। রমণীর নিদ্রাভঙ্গ হলো, কিন্তু সে মোটেও বিরক্ত হলো না, বরং জরুরি অভিসারে খুব বেশ খুশি। আঁকড়ে ধরলো সে জিসানকে নিজের মাঝে। ঠিক তখনই খুট করে এক আওয়াজ থমকালো জিসান। ভীষণ বিরক্ত হয়ে মুখ তুলে তাকালো দরজার দিকে। কে রে?
আমাকে ডিস্টার্ব করতে মানা করেছি। ভোর হতে এখনো ঘন্টাখানিক বাকি আছে, শান্তি দে। তোর কবরে শান্তি থাকবে না নিশ্চিত। কণ্ঠটি যেন শিহরণ খেলিয়ে দিল সম্পূর্ণ শরীরে। সহসাই হাট করে খুলে গেল কক্ষের দরজাটা। সশব্দে আঘাত হানলো দেয়ালে। স্তম্ভিত জিসান এবং রমণী উভয় ধরফর করে উঠে বসলো। বাইরে চিমচিমে হলদেটে আলোয় প্রতিফলিত হয়ে স্পষ্ট হলো এক অবয়ব, অশুভ ছায়া মূর্তি এক, পরিধানে কালো জ্যাকেট এবং গ্যাবার্ডিন, চেহারা আবৃত মাস্কে শুধুমাত্র নিগুড় কৃষ্ণ গহ্বর দৃশ্যমান। তার নয়ন জুড়ে উভয় হাত পকেটে ভরা, তেমন হুমকিস্বরূপ কিছু নেই সঙ্গে। তবুও শুধুমাত্র তার অস্তিত্বই যেন যথেষ্ট এক পরাবাস্তব জগৎ তৈরিতে। ওই অবয়ব থেকে খুব সূক্ষ্মভাবে অভিস্পাতের রশ্মি প্রবাহিত হচ্ছে, যেন পরাশক্তিধর দল ঘুরপাক খাচ্ছে চারিপাশে। রমণী জিসানকে আঁকড়ে ধরল নিজেকে রক্ষার আশায়। একটি শক্ত ঝোঁক গিলল জিসান। কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সম্ভব হলো না, প্রচণ্ড কাঁপল তা। কে তুই? কোনো জবাব এলো না। ধীর পদক্ষেপে এগিয়ে এলো বান্দা। রমণীর প্রাণে দৃষ্টিপাতও করল না তার, সম্পূর্ণ মনোযোগ আবদ্ধ জিসানের উদ্দেশ্যে। পকেট থেকে বেরিয়ে এলো তার ডান হাত, গ্লাভস পরিধানকৃত। সেই হাতে লম্বাটে বোরোসিলিকেটের গ্লাভসের অভ্যন্তরে ঈর্ষ হলদেটে ঘন তরলটি জিসানকে বাকরুদ্ধ করে দিল। মৃদু আভার মাঝেও পাশের লেবেল স্পষ্ট, মানুষের খুলির চিহ্ন এবং পাশে খচিত সালফিউরিক অ্যাসিড। তুই? জিসানের আতঙ্কিত কণ্ঠের বিপরীতে সামান্য হাসির ধ্বনি ভেসে এলো। মাথা কাত করে অচেনা আগন্তুক ঘোষণা করল, আপনি এমনিতেও বর্ডার ক্রস করছেন না আজ, সো লেটস প্লে মাই ফেভারিট গেম, আ গেম অফ ডেথ। সম্পূর্ণ জগৎ এক লহমায় থমকে গেল জিসানের জন্য। প্রথমটা শুধুমাত্র আধা দৃষ্টিগোচর হলো, পরক্ষণে ধীরে ধীরে মস্তিষ্ক কর্মক্ষমতা ফিরে পেতে ইন্দ্রিয়সমূহ সচল হয়ে উঠল। ঘাড়ের দিকে চিনচিরে ব্যথা, কণ্ঠ তালু শুকিয়ে একেবারে খটখটে হয়ে রয়েছে। সামান্য একটু পানির হাহাকার, শরীর জুড়ে ভারী নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় মত্ত জিসান চারিপাশে তাকালো। হিমশীতল বায়ুর ঝাপটা ক্ষণে ক্ষণে তাকে শিহরণ করে তুলছে। কোথায় আছে সে? কালিগোলা আধারের বুকে ওঠা দায়। ধীরে ধীরে চিমচিমে এক আভায় অমানিসা যেন সামান্য দূরীভূত হলো। দৃষ্টিশক্তি স্পষ্ট হলো ক্রমেই। উত্তেজিত জিসান নিজেকে আবিষ্কার করলো শক্ত এক চৌকিতে বাঁধা অবস্থায়। একটি ছোট্ট কক্ষ, উপরে টিনসেট ছাদ, একপাশে দেয়ালে প্রায় বিধ্বস্ত, যেখানে দিয়ে নিশিরাতের হিমবায়ু অনুপ্রবেশ করছে। দূর থেকে ভেসে আসছে এক জলপ্রবাহের ধ্বনি, টপ টপ নৈশব্দিক। সেই ধ্বনিকে যেন ক্রমশই করে তুলছে অশুভ। নিজের অবাধ স্পন্দনের আওয়াজ ছেয়ে গিয়েছে জিসানের কর্ণকুঠুরে। আতঙ্কিত প্রত্যাশা, কোথায় আছে সে? তার চেয়ে বড় প্রশ্ন, কি হতে চলেছে তার সঙ্গে? ধাতুতে ধাতু ঘর্ষণের ধারালো আওয়াজ জিসানকে তার আবিষ্কৃত দুনিয়া থেকে সহসাই বাস্তবে টেনে আনলো। অসহায়ের মতো চারিপাশে তাকালো সে, তবু কিছুই দৃষ্টিগোচর হলো না। পানির চপচপ ধ্বনির সঙ্গে এক আত্মা ঘোষণা করছে ধাতব ধ্বনি। ক্রমশ এগিয়ে আসছে সেই অদ্ভুত ভারী প্রবাহ। আবারও অনুভূত হলো কেমন যেন অসহনীয় এক অশুভ অস্তিত্বের ভার বহন করতে অক্ষম হৃদয়। শরীরের রোমকূপ জুড়ে ছড়িয়ে গেল শিহরণ। আতঙ্কে খাড়া হয়ে উঠল প্রত্যেক রম। শুষ্ক কণ্ঠে শক্ত ঝোঁক গিরতে গিয়ে কেসে উঠল জিসান। আর সম্ভব হচ্ছে না। চৌকিতে তার হাত পা উভয় শিকল দ্বারা সংযুক্ত, নড়াচড়ার উপায় নেই। গলা ছেড়ে চিৎকার করে উঠল স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতাধর রাজনীতিবিদ ছেলে, কে তুই? সাহস থাকলে সামনে আয়। ধাতব শব্দ বন্ধ হলো মুহূর্ত খানিকের জন্য। পরবর্তীতে তা পুনরায় চালু হলো। সহ্য করা দায় আর্তনাদ করে উঠল জিসান, যেন তার কানে সীসা ঠেলে দেয়া হচ্ছে। অবশেষে আধারের পর্দা সরিয়ে দেখা দিল স্বয়ং অমানিসা। ওই একই ধীরস্থির ভঙ্গিতে হেলে দুলে প্রবেশ করলো সে অভ্যন্তরে। জিসান স্তব্ধ হয়ে চেয়ে থাকলো এই অস্তিত্বের পরাশক্তিধর প্রভাব অনুভবেরও অতীত। মাস্কে আচ্ছাদিত চেহারার অন্তরালে খচিত কৃষ্ণ গহ্বর যেন এক ধ্বংসের উপাখ্যান। কে তুই? আবারও প্রশ্ন করল জিসান। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তুই জানিস আমার বাবা জানতে পারলে?
তোরা সবাই বাপের দোহাই দিস কেন? নিজের বলে কিছু নেই? কণ্ঠটি অত্যন্ত সুগভীর, যেন বর্ষণের পূর্বে গর্জে ওঠা মেঘরাজে। চেয়ে থাকলো জিসান স্তব্ধ হয়ে। নিজের কাঁধ ঝাঁকিয়ে অগ্রসর হলো অমানিসা। আসমান চৌকির পাশে রাখা একটি মাত্র চেয়ারে অতি অবহেলায় বসে পড়ল। হাঁটুর উপর পা তুলে পকেট থেকে বের করলো একটি লাইটার এবং সিগারেট। বস্তুটি প্রজ্বলিত করলেও অধরে ছোঁয়ালো না, শুধুমাত্র 2 আঙুলের ফাঁকে ধরে রাখলো। তার তামাটে ধোয়া ক্রমশ ক্রাশ করতে আরম্ভ করলো দৃশ্যপট। জিসান হতবিহ্বল চেয়ে থাকলো পুনরায়। কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু আসমানের কণ্ঠ অনুভূতিহীন জিজ্ঞেস করল, অহনার লাশ কোথায় পুঁতেছিস? কম্পিত হলো জিসানের সর্বাঙ্গ। অহনা? কে এই লোক? অহনার কাছে কেউ? কিন্তু ওই মেয়ে তো একটা রাস্তার ফকিন্নি ছিল, যার এক বুড়ো ঢ্যামরা মা ছাড়া আর কেউ নেই দুনিয়ায়। তবে এই বান্দা কেন অহনার খবর জানতে চাইছে? নাগর নাকি ওই বের? তড়িৎ খেলে গেল আসমানের শরীরে, দণ্ডায়মান হলো ক্ষিপ্র গতিতে পাকড়াও করল জিসানের ঘাড়। বেচারা অনুধাবনও করতে পারল না কি হচ্ছে। এর পূর্বে আসমানের গ্লাভস পরিহিত 2 আঙুল ঢুকে গেল তার মুখে। টেনে বের করলো যে বিহবল জিসান। নিজেকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা লিপ্ত হতেই তার টেনে ধরা জিভে হাতের জ্বলন্ত সিগারেটের ডগা চেপে ধরল আসমান। যন্ত্রণার বীজ বপিত হয়েছে যেন। জিসানের হুঙ্কার শোনালো নিছকি গোঙানের ন্যায়। মিনিট খানেক চলল প্রহার। সিগারেট ফুরিয়ে আসতেই দূরে ছুড়ে দিল আসমান। ততক্ষণে জিসান যেন সম্পূর্ণ বাকশক্তি হারিয়ে ফেলেছে। প্রসারিত দৃষ্টিজোড়া ক্লান্ত এবং আতঙ্কিত ভঙ্গিতে যে আছে আসমানের দিকে, যেন স্বয়ং মৃত্যুদূতকে নজরে পড়েছে। আসমান হাতের উঁচু পিছে কপালে জমা ঘামের ফোঁটা মুছে নিয়ে পুনরায় শুধল। অহনার লাশ কোথায়? জবাব এলো না। তিত্তির করে কাঁপতে থাকলো জিসানের পুড়ে যাওয়া অধর। ভারী নিঃশ্বাস প্রশ্বাসের সহিত সে চেয়ে থাকলো শুধু দিশেহারা পথিকের ন্যায়। তখনই পাশ থেকে মৃদু গোঙানির শব্দ ভেসে এলো। এতক্ষণ যাবৎ আধারির মাঝে খেয়াল হয়নি কক্ষের একদম এক কোণায় এক রমণী লুটিয়ে রয়েছে। সে বর্তমানে নড়াচড়া করতে আরম্ভ করেছে। সম্পূর্ণ শরীর তার নাইলনের দড়িতে আবদ্ধ, মুখে স্কচ টেপ। জিসানের ভ্রুজরাক উঁচু হলো। অভিসারে লিপ্ত ছিল যার সঙ্গে, তাকেও ছাড় দেয়নি এই লোক। জর্ণকণ্ঠে বলে বসল, তুই ওকেও? সে নিশ্চয়ই এই দৃশ্য উপলব্ধি করতে পছন্দ করবে। আফটার অল শি ওয়াজ দেয়ার অন দ্যাট নাইট। মাথা কাত করলো আসমান। অবিচলিত ভঙ্গিতে তাকালো রমণীর দিকে। ফিটফিট করল। কম্পন তরঙ্গ খেলে গেল জিসানের শৈলে। এই রমণী অহনাকে হত্যার সময় উপস্থিত থাকা 2 নারীর একজন। অপরজন গ্রেফতার হয়েছে। লোক দেখানো গ্রেফতার যাকে বলে। কিন্তু একে সেই হীনমন্যতায় মাছ দিয়ে যেতে দেয়নি জিসান। পছন্দ করে তো খুব। নিজের সঙ্গে বর্ডার ক্রস করে বিদেশে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যে বদ্ধ উম্মাদের পাল্লায় তারা পড়েছে, তাতে এ জীবনে আর ভালো থাকা সম্ভব হলো বলেই মনে হয় না। আসমান রমণীর সত্য জাগ্রত ডাকর দৃষ্টি উপেক্ষা করে জিসানে মনোযোগ দিল। আমি শেষবার জিজ্ঞেস করছি, অহনার লাশ কোথায় গায়েব করেছিস? আমি জানি না। উঁচু খুলো আসমান। কক্ষের অপর প্রান্তের আধারে আড়াল হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে অপেক্ষা করে গেল জিসান। এই বান্দা আদতে কে? কেন এসব করছে তার সঙ্গে? হাজার ভেবেও কুল পাচ্ছে না। আসমান ফিরে এলো দ্রুতই। এবার তার হাত জুড়ে রয়েছে বড় সিলিকেটের পাত্র এবং একটি ধারালো সরু ছুরি। ব্লেডের সঙ্গে আলগোছে ঝুলছে ম্যাসিভ নাইফ। তার সঙ্গে দণ্ডের মতো একজোড়া ধাতব বস্তু, ন্যানচ্যাক। এক লহমায় জিসানের প্রকম্পিত হতে থাকা শরীর সম্পূর্ণ স্থবির হয়ে পড়ল। জিসানের সন্নিকটে সরে আসমান হাতের পাত্রটি খুলল। এক হালকা ঝাঁঝালো গন্ধে পরিপূর্ণ হলো বায়ু। তার শিকারী দৃষ্টি, নির্বিকার মনোভাব শিকার কুচকে গিয়েছে যেন। নিজেকে ছাড়ানোর প্রচেষ্টায় চৌকি উৎখাতের প্রচেষ্টায় লিপ্ত সে, কিন্তু মৃত্যুদূতের কবল থেকে পলায়ন করা যে অসম্ভব। খবরদার, মেরে ফেল আমাকে। তবু ওই জিনিস।
তোকে মেরে ফেললে তো ন্যায় বিচার হবে না। মাস্কের আড়ালে অন্তরালে আসমানের অধৈর্যের প্রস্ফুটিত হওয়া তীর্যক হাসির রেখা দৃষ্টিগোচর হলো না জিসানের। তার বুকে এক থাবা বসিয়ে সজোরে টানে পরিধানের হালকা বস্ত্র রীতিমতো ছিঁড়ে ত্বক উন্মুক্ত করলো আসমান। এক মুহূর্ত সুযোগ প্রদান করলো না। হাতের পাত্রটি উপর করে ঠেলে দিল উদর বরাবর। সালফিউরিক অ্যাসিডের তীব্র বিক্রিয়ায় ঝলসে গেল ত্বকের গরম তেল, ছেড়ে দেওয়া মাছের মতন ফুটতে আরম্ভ করলো দেহাংশ। উদর বেয়ে প্রবাহিত হতে থাকলো তরলের ন্যায়। এখন বিভীষিকাও অটল হিমালয়ের হিমশীতল দৃষ্টিতে সামান্যতম অনুভূতি প্রদর্শনে ব্যর্থ, বরং তার রক্তপিপাসু আত্মা যেন আজ তৃপ্ত আরও একবার নিজের অশুভ বাসনা মেটানোর উল্লাসে। তীব্র ছাঁচালো গন্ধে হয়ে উঠল শুষ্ক হিমবায়ু অদরে। কোনায় বসে থাকা রমণী গোঙানি উম্মাতাল হলো। নিজের শৈলে প্রকম্পন খেলে যাচ্ছে তার। হে কি মানব নাকি দানব! এহেন ক্রূরতা! জিসান নিজের মাঝে যেন আর নেই। তার যন্ত্রণা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে মনে প্রাণে সে শুধুমাত্র নিজের মৃত্যু কামনা করে চলেছে। মিনিট 15 বাদে অ্যাসিডের খালি শিশিখানি মেঝেতে ফেললো আসমান। ততক্ষণে জিসানের দেহ চিত্রপট সে খচিত করেছে অ্যাসিডের ব্যবহারে। তা তাকে সন্তুষ্ট করছে না। নামমাত্র হৃদস্পন্দন জারি আছে শিকারের। এক ঘোর লাগানো দৃষ্টি সে যে আছে না জানে কিসের উদ্দেশ্যে। শরীর বলতে তার বর্তমানে শুধু একটা গলিত লাফা। তবুও ক্ষান্ত দিল না আসমান। লম্বাটি ছুরিখানা তুলে নিল। যে স্থানে অ্যাসিড ঢেলেছে ঠিক একই জায়গায় স্পর্শ করল, যেন সবজি কেটে প্রস্তুত করছে রান্নার উদ্দেশ্যে। এমন ভঙ্গিতেই আঘাত করল। রক্তের ফিনকি ছুটে মাস্ক আবৃত করলো রক্তিম আবহে। আর সহ্য করা সম্ভবপর হলো না জিসানের পক্ষে। শরীরে আবিষ্কার শক্তি ব্যবহার করে চিৎকার দিয়ে উঠল। মেরিডিয়ান ভার্সিটির পিছনে গোরস্থানের পাশে নর্দমার কাছের মাটির মধ্যে পুঁতে তবুও থমকালো না আসমান। তার আঘাত প্রবাহমান রইল। সে জিসানের মাঝে ফুটিয়ে তুলছে এক একটি অক্ষর। অতর্কিতে চোখে পকেটে ভাইব্রেশন অনুভূত হলো। তৎক্ষণাৎ মেঝেতে ছুঁড়ে দেয়া বস্তুটি দলা পাকিয়ে জিসানের মুখে ঢুকিয়ে কণ্ঠ রোধ করে বাম হাত পকেটে ভরল আসমান। ফোনের স্ক্রিনে কলার আইডি বলছে মাই মুনলাইট। রিসিভ করলো আসমান। অপর হাতে নিজের কর্মকাণ্ড জারি রাখলো। জিসানকে রীতিমতো জীবন্তই কেটে ফেলা হচ্ছে। গোঙাতে গোঙাতে অশ্রুভেজা দৃষ্টিতে তাকিয়ে থাকলো ক্ষমতাধর মন্ত্রীর বর্তমানে ক্ষমতাহীন অসহায় সন্তান। আসতে দেরি হবে। পূর্বের বজ্রকঞ্চ নমনীয় হলো আসমানে, যা কক্ষে উপস্থিত উভয় সত্তাকে স্তম্ভিত করে দিল। কে এমন আছে ফোনের অপর প্রান্তে, যার ফোন এত গুরুতর অবস্থায়ও এই লোক রিসিভ করেছে? আর তার কণ্ঠস্বরের পরিবর্তন অবিশ্বাস্য। তুমি খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। করো না, খেয়ে নাও। আমার সামান্য দেরি হবে। গতকাল থেকে তুমি কি যে করছো? কোম্পানিতে যাওনি না? কোম্পানিতে যাওনি তা জানি, তবে কোম্পানির বাইরে কাজ থাকতে পারে না? পারে। তোমার সাথে কি কেউ রয়েছে? কেন? হালকা গোংরানি শুনলাম মনে হলো। আর ইউ জেলাস? আসমানের অপ্রত্যাশিত প্রশ্ন এবং অপর প্রান্তে নীরবতা অমানিসার অধরে মোলায়েম হাসির উৎপত্তি ঘটাল। মাই মুনলাইট, বিশ্বাস করো আমার সঙ্গে অন্য কোনো মেয়ে নেই। মেঝেতে অদূরে বসে থাকা রমণীর উদ্দেশ্যে এক পলক তাকালো আসমান। ফিসফিস করল, কিংবা হয়তো রয়েছে। আসমান, সন্দেহ করছো আমাকে? জি না, আমি জানি আমি বাদে আর কোনো মেয়ের মাথার স্ক্রু এতটা ঢিলা নয় যে তোমার কাছে আসার চেষ্টা করবে। ওটাকে বলে দুঃসাহস। তুমি দুঃসাহসী। হয়েছে হয়েছে, এখন আপনাকে মাখনের প্রলেপ দিতে হবে না। বাসায় আসুন তাড়াতাড়ি। ফোন হাত বদল করে আসমান জিসানের বুকে পৌঁছালো অন্তিম পর্যায়ে। এক হাতে ছুরি গেথে জিজ্ঞেস করলাম, এত তারা কিসের ম্যাম? ডু ইউ ওয়ান্ট মি দ্যাট ব্যাড? নীলাদ্রির রেমান নীল ওরফে আসমান। রোজার চিৎকারে স্পষ্টই কেঁপে উঠল ফোনের ভলিউম। স্পিকার সামান্য প্রকুঞ্চিত করে কানে কনিষ্ঠ আঙুল জ্বালালো আসমান। হিসিয়ে বলল,
আশ্চর্য, বাংলা সিনেমার নায়কদের মতন সম্পূর্ণ নাম ধরে চেঁচাচ্ছ কেন? আমাকে বয়রা বানানোর শখ হয়েছে? বাবা গো, কান থেকে রক্ত বের করে দিল। তুমি বাসায় খালি আসো একবার, তোমাকে মশলা মাখিয়ে ম্যারিনেট না করলে আমার শান্তি হবে না। কেমন মশলা মাখাতে চাও? চুলকানির পাউডার। আর ইউ শিওর তোমার সমস্যা হবে না? আমার সমস্যা হবে কেন? এই যেমন ধরো, আমি যদি তোমাকে জড়িয়ে ধরি তখন? আতে আসমান, অতে অসভ্য। পিপ পিপ শব্দ করে লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। মুচকি হাসলো আসমান। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে খানিকক্ষণ চেয়ে তারপর মাথা ঝাঁকিয়ে তা পকেটে ফেলল। জিসান এবং রমণীকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতে দেখে সুকুটি করল সে। এক লহমায় তার নমনীয় সত্তার দূরীভন ঘটল। নিজের কর্ম সমাপ্ত করে অদ্ভুতরে এক কাজ ঘটিয়ে ফেলল সে। জিসানের শিকল ছাড়িয়ে মুক্ত করলো বান্দাকে। অতঃপর দূরে সরে দাঁড়িয়ে কক্ষ থেকে বের হওয়া পথ দেখিয়ে বলল। রান। প্রায় অর্ধমিত অবস্থায় জিসান মুখ তুলে তাকালো। সে কি স্বপ্ন দেখছে? ক্ষণিকের জন্য বিশ্বাস হলো না আপন দৃষ্টি। পরের মুহূর্তে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা গ্রাস করলো তার অস্তিত্বকে। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজেকে টেনে তুলল জিসান। শরীর প্রায় ভগ্ন প্রায় বক্ষ এবং উদর জুড়ে অবাধে কাটাকুটির খেলা। রক্তস্নাত সর্বাঙ্গ কেউ অবলোকন করলে নির্ঘাত পরপারে বাসিন্দায় ভাববে, কিন্তু সুচিন্তা করার সময় নেই। পায়ে পায়ে নিজেকে বাইরে টেনে নিল চেসান। মুখে থুবড়ে পড়ল মুহূর্তেই, পর মুহূর্তে আবারও হামাগুড়ি দিল সে। থেমে গেলেই মৃত্যু। জিসান দৃষ্টি আড়াল হতে আসমান ফিরল মেঝেতে বসে প্রচণ্ড বেগে কাঁপতে থাকা রমণীর সামনে। হাঁটু মেরে বসলো, বাঁধন মুক্ত করলো। কোনো লক্ষণ না দেখিয়ে নিজের রক্তাক্ত ছুরি উদ্যত করলো, তাতে গুঙিয়ে উঠল দৃষ্টি। বুঝে ফেল রমণী। আসমানের কণ্ঠস্বর গম্ভীর জানাল, নারী বলে রক্ষা পেলেন, গর্ববোধ করার কিছু নেই। স্মরণে রাখবেন, আপনি এক নিকৃষ্ট নারী, নর্দমার কীটের চাইতে অধম। জন্মদাত্রী নন, দংশিনী আপনি। এতটুকুই। আসমানের হাত সজোরে আঘাত হানলো তার ঘাড় বরাবর। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো সে মেঝেতে। দৃষ্টিপাতও করলো না আসমান। উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। বেল্ট থেকে ন্যান্স একটা টেনে খুলে হাতের মাঝে ঘোরাতে ঘোরাতে সম্মুখে অগ্রসর হলো। জিসান বেশি দূর যায়নি, টলতে টলতে এগোচ্ছে। নির্জন সড়ক বেয়ে ওভারব্রিজের দিকে যাচ্ছে সে, ঠিক যেমনটা আসমান চায়। এগুলো অমানিসা দ্রুত। তার ভারী পদক্ষেপ ধ্বনি জিসানকে ঘুরতে বাধ্য করল। মৃত্যুদূতের উপস্থিতি টের পেতেই উদ্ভ্রান্তের হয়ে ভারসাম্যহীন ছুটতে আরম্ভ করলো মন্ত্রীর সন্তান। তির্যক হাসলো আসমান। হাতের ন্যানচ্যাক আবর্তন করে মুছোয় পুড়ে পিড়পিড় করলাম। রান অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অনুসরণ করলো সে চেসানকে ধীর পায়ে প্রাণপণে। ওভারব্রিজ বেয়ে ছুটতে থাকলো চেসান। হৃদস্পন্দন তার থমকে গিয়েছে দ্রুত। অতি ক্ষিপ্র তীব্র বেগে ধেয়ে আসছে ধ্বংস। রাত্রির অন্তিম প্রহর। তীব্র শৈত্যপ্রবাহের মাঝে জীর্ণ শীর্ণ প্রকৃতি। সুদূর দিগন্ত জুড়ে নব্য ভোরের আবছায়া। রেখাংশ দিবাকর উদিত হতে চলেছে খুব শীঘ্রই। তার স্বর্ণালী আলোকছটা যেন আজ একটু বেশি রঙিন হয়ে ফুটবে ধরিত্রীর বুকে। শীতের দাপট উপেক্ষা করে সড়কের প্রান্তে একে একে জড়ো হয়ে চলেছে অগণিত মানুষ, অধিকাংশ ছাত্রছাত্রী। কিন্তু জনসাধারণের কমতি নেই। সড়কের ধারে ঘুমিয়ে থাকা শিশুর দল যোগদান দিয়েছে এক মহাযাত্রার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল হয়েছে। ইকবাল আহসানের পদত্যাগের আশ্বাস দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যথায় তাকে বহিষ্কার করা হবে দাবি মেনে। কিন্তু এতটুকুতে সন্তুষ্ট নয় জনতা। সত্যিকারের দাবি এখনো অপূরণীয়। জিসান আহসান সকলে ধরা ছোঁয়ার বাইরে। দেশের নিরাপত্তার ব্যবস্থা কি এতটাই ঠুনকো এবং অযোগ্য? অহনার হত্যার মূল আসামি আটক হওয়া না পর্যন্ত এই আন্দোলন থামবে না। আজ সকলের যাত্রা স্মৃতিসৌধের উদ্দেশ্যে। মহান স্তম্ভের চেতনার সামনে এক নব সূচনার সূত্রপাত ঘটবে। যেন আজ প্রত্যেক বিদ্রোহী আজ সড়কে নেমেছে মশাল হাতে। ছোট ছোট আলোর উচ্ছে ছেয়ে গিয়েছে সড়কের পর সড়ক। এ যেন এক ঝাঁক জোনাকির দল। রাত্রির আধার ঝেঁটিয়ে বিদায় করেছে তারা। ছিনিয়ে আনবে মুক্তির সূর্য। আলোর পথযাত্রী এই বিদ্রোহী দলের নাম। রোজা একদম সামনের সারিতে অবস্থান করছে। সোয়েট শার্ট
পরিধানে তার দৃপ্ত দৃষ্টিতে আছে তার সকল সঙ্গীতের পানে। আজ কোনো ভাষণ দেবে না সে, না কোনো আহ্বান ও জানাবে না, প্রকাশের কিচ্ছু নেই। অন্তরে প্রত্যেকের অনুভূতি খচিত। চারুলতা ও আজ যোগদান করেছে মিছিলে। সামান্য উদ্বিগ্ন দৃষ্টিতে সে আশেপাশে তাকাচ্ছে। অভিষেক, আরিয়ান এবং সাবিহা অন্তিম প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। অপরদিকে অনির্বাণ নিজের ড্রোন ক্যামেরা নিয়ন্ত্রণ করছে। একটি যন্ত্রাংশ সকলের মাথার উপর ঘুরপাক খেয়ে চলেছে, বন্দি করছে এই ঐতিহাসিক মুহূর্তকে। ক্যামেরা ফ্রেমের মাঝে রোজা হাতঘড়ির দিকে তাকাল, অতঃপর দিগন্তের উদ্দেশ্যে দিবাকর উকি দিয়েছে। গাঢ় সোনায় ক্রমশ মুড়িয়ে দিচ্ছে যেন অসীম গগন। দীর্ঘ প্রশ্বাস টানল রোজা, হাত তুলে মুষ্টিবদ্ধ করলো, ইশারার অর্থ জয়যাত্রার সূচনা। এগুলো রোজা, তার হাতে কোনো মশাল নেই, রয়েছে শুধু মুক্ত স্বাধীন দেশের লাল সবুজের নিশান। বায়ুর ঝাপটায় উঠছে তা স্রোতস্বিনী প্রবাহ হয়ে। তার পদযাত্রা অনুসরণে অহনার মা চারুলতা, দুপাশে অভিষেক, আরিয়ান, উভয়ের হাতে প্রজ্বলিত মশাল। দৃষ্টি জুড়ে নেতৃত্বের কাছিন্ন। অনির্বাণ সাবিয়াকে নিজের ডিজিটাল ক্যামেরা ধার দিয়েছে, জোন নিয়ন্ত্রণে ব্যস্ত সে। সাবিয়া প্রত্যেক মুহূর্তেই সংরক্ষণ করছে নিজের দৃষ্টি এবং ফ্রেমে। আজ সকলের মাঝে এক ভিন্ন ধরনের অনুভূতি, কেমন যেন অদ্ভুত এক প্রশান্তি। এ যেন সংগ্রামের মিছিল নয়, বরং বিজয়ের মিছিল। শুধু প্রকৃতি, হিমবায়ু, নৈশব্দ এবং আলোর ভিড়ের মাঝে হৃদয়ে ছড়িয়ে পড়া শান্তির প্রবাহ অদ্ভুত ঠেকছে। আশেপাশে পুলিশের গাড়ি, অনেক সদস্য টহল দিচ্ছে। কতিপয় স্থানে বিজিবির সদস্য মোতায়েন রয়েছে। তারা মিছিল অনুসরণ করে আসছে ঠিকই, কিন্তু কোনো প্রকার বাধা সৃষ্টি করছে না। নীরব সমর্থন, যেন আপন দেশের মানুষও তাদের সংগ্রামের সঙ্গে একাত্মা ঘোষণা। রোজা চারিপাশে তাকালো, সকলের ঐক্যবদ্ধ চেতনা অনুভূত হলো অন্তরে। বায়ুর শস্য ঝাপটার সঙ্গে তার কণ্ঠের মিশেলে ঘটল খানিক অপ্রত্যাশিত ভাবে। গুনগুন কণ্ঠে রোজা গাইতে আরম্ভ করল। কয়েক মুহূর্ত স্তম্ভিত হয়ে থাকলো সকলে। অভিষেক এবং আরিয়ান একে অপরের মাঝে অব্যক্ত দৃষ্টি বিনিময় করলো। রোজার সঙ্গে সর্বপ্রথম কণ্ঠ মেলালো চারুলতা, তারপর সাবিহা, একে একে সকলে। সম্মিলিত কণ্ঠে যেন সুরেলা প্রকম্পন খেলে গেল ধরিত্রী জুড়ে, ছেয়ে ফেলল সমস্ত অস্তিত্বকে। মিছিল সড়ক পেরিয়ে ক্রমশ সামনে অগ্রসর হচ্ছে। তৃপ্ত দৃষ্টি সকলের দৃশ্যপটে বিস্তৃত। এ যেন এক নতুন উপাখ্যান রচনার সময়কাল। কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে পড়েছে এক চেতনার আবাহন। মিছিলের একদম সামনে থাকা রোজার পা হঠাৎই করেই থমকে গেল। তার অনুসরণে থাকা অগণিত বিদ্রোহী ও থামতে বাধ্য হলো। সঙ্গীতের সুরেলার ধ্বনি নিয়ে আসেনি তখনও, দূরে মিছিলের প্রান্ত থেকে ভেসে আসছে তখনও, কারণ তারা বর্তমানে সামনে দৃশ্য উপলব্ধিতে ব্যর্থ। দিবাকরের স্নিগ্ধ রশ্মি ধরিত্রী ছেয়েছে, তার মাঝে প্রজ্বলিত হয়েছে মশাল। সেই আভার তরুণে সামনে প্রস্ফুটিত এক ওভারব্রিজ। এতক্ষণ আধারে দৃষ্টিগোচর হয়নি, কিন্তু নিকট থেকে আলোর খেলায় সব কিছু স্পষ্ট। ওভারব্রিজে রেলিং থেকে ঝুলছে এক মানব দেহ, উভয় হাত আবদ্ধ শিকলে, যার প্রান্তে আবদ্ধ রেলিংয়ে পেঁচিয়ে রাখা ন্যানস্যাকের সঙ্গে। রক্তসিক্ত অবয়বেও এই পিশাচের অস্তিত্ব যেন কোনো ক্রমেই ভুলবার নয়। জিসান আহসান ঝুলে আছে তার দেহ, ঠিক যেমনভাবে একটা সময় সে অহনা নামক এক মেয়েকে বর্বরভাবে ঝুলিয়ে রেখেছিল হলের বারান্দায়। সকালে সকলে দেখেছিল সেদিন অবিচার, এবং আজ প্রত্যক্ষ করছে একই ভঙ্গিতে প্রতিষ্ঠিত ন্যায় বিচার। এখনো জীবন্ত মন্ত্রীপুত্র ক্ষীণ নিঃশ্বাস প্রশ্বাসে তার বুক উঠানামা করতে দেখা যাচ্ছে। ওই বুক জুড়ে বিভৎসতার চিহ্ন, যে চিহ্ন ইনিয়ে বিনিয়ে উদরে গিয়ে ঠেকেছে গোটা গোটা অক্ষরে। তার ঘোষণা করেছে একটি মাত্র কিংবদন্তিকে, নেমেসিস। জিসান আহসানের ভগ্ন শরীর জুড়ে খচিত প্রতিশোধী নেমেসিসের রক্তাক্ত প্রতীক। যেখান থেকে জিসানকে ঝুলিয়ে রাখা হয়েছে, ঠিক সেইখানটাতে উদয়মান এক কালো পতাকা। ওই নিশানের মাঝে থপথপে সূক্ষ্ম অক্ষরে লেখা, জাস্টিস প্রিভেলস। স্তব্ধ সকলে, স্থবির অস্তিত্ব। দূর থেকে ভেসে আসা সঙ্গীতের মূর্ছনা এবং ন্যায়ের
প্রতিষ্ঠাতার দৃশ্যপথ। অবশেষে কি তবে সত্যি বিদ্রোহীরা বিজয়ী হলো? রোজার বুকের ভেতর এক অসহনীয় আবেগের ঝড় উঠল। স্থির দাঁড়িয়ে থাকতে পারল না সে। হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। নয়ন বেয়ে বিনা কারণেই পড়তে লাগলো অবাধ্য অশ্রুধারা। তার আশেপাশে সরে এলো সকলে। মিছিলের কাছে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওভারব্রিজের বর্বর দৃশ্য প্রত্যক্ষ করে ছুটতে থাকলো দ্রুতই। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ঝুলন্ত দেহটিকে রক্ষায়। তাদের হৃদযন্ত্র কাঁপছে। হে কেমন দৃষ্টান্ত! অত্যন্ত কদর্য এবং বিভৎস এই কর্ম সকলের মানসিক প্রশান্তি হরণ করে নেওয়ার কথা, কিন্তু অদ্ভুতভাবে তা হচ্ছে না। উল্টো এক প্রচণ্ড তৃপ্তি অনুভূত হচ্ছে। এই যেন সকলের হৃদয় সুপ্ত বাসনা ছিল একই পরিণতি বরণ করুক অহনার ধর্ষণকারী। আজ তাই ঘটেছে। পিছনে দিবাকরকে আলো ওভারব্রিজের দৃশ্যপটে সিক্ত করে তুলছে স্বর্ণালী মোহে। অত্যন্ত কদর রোজা ও ঠেকছে স্বর্গীয়। সে থাকলো এক দৃষ্টে রোজা, অভিষেক, আরিয়ান, সাবিহা, অনির্বাণ, চারুলতা, অহনার মা এবং তার সঙ্গে বাকি সকলে। কেউ দৃষ্টি সরিয়ে নিচ্ছে না, বরং সিক্ত আবেগে দেখছে, উপলব্ধি করছে এক নতুন ইতিহাসকে। যে ন্যায়ের সংগ্রাম তারা আরম্ভ করেছিল, আজ যেন তা সেই ন্যায় পরিপূর্ণতা পেয়েছে। ক্ষমতাকে টেক্কা দিয়ে সেই ন্যায় ছিনিয়ে আনা হয়েছে সত্যের তরে। বনের সম্ভ্রম, বনের রক্ত আজ যথাযথ মূল্য লাভ করেছে। সকলের দৃষ্টি নিবদ্ধ হলো দৃশ্যে, ওই দৃষ্টান্তে যেখানে উঠছে বিজয় নিশান। জাস্টিস প্রিভেলস, নেমেসিস। তাদের আহ্বানে আজ সত্যি সাড়া দিয়েছে নেমেসিস। ছিনিয়ে এনেছে বিচার সকলের তরে। নেমেসিস সত্যি এক অমোঘ শক্তি। মেঘতির হলঘরে দেয়াল ঘড়ি জানান দিচ্ছে সময় ভোর 5:05। বাইর থেকে দিবাকর রশ্মি বনিদ্বীপ দেয়ালের কারুকার্যে ফাঁক ফোকর বেয়ে অভ্যন্তরে প্রবেশ করেছে। তা মেঝেতে অদ্ভুত মাধুর্য এক চিত্রকর্ম সৃষ্টি করেছে যেন। ইলেকট্রনিক হুইল চেয়ারে যান্ত্রিক শব্দ করে এগিয়ে যাচ্ছে হলঘর বেয়ে কিচেনের উদ্দেশ্যে। খুব বেশি দিন হয়নি যন্ত্রটি ব্যবহার করছে নিহাত, তবে এর মধ্যেই সকল ফাংশন আয়ত্তে এনে ফেলেছে। অক্ষমতা নয়, বরং ব্যাপারটিকে সে কল্পনা করেছে বাইক কিংবা গাড়ি চালানোর মতোই। তাতে অবশ্য অন্তরের ক্ষেতটুকু দূরীভূত হয় না, তবুও বাহ্যিক দৃষ্টিতে সকলের সামনে প্রফুল্লতা বজায় তো থাকে। কিচেনে প্রবেশ করে রেফ্রিজারেটরের দিকে এগুলো নিহাত। হুইল চেয়ার সম্পূর্ণ শরীর তার ঘেমে রয়েছে। খানিকটা হৃদস্পন্দনও এখনো অস্বাভাবিক গতিতে স্পন্দিত হয়ে চলেছে। কিছুক্ষণ আগে এক দুঃস্বপ্ন দেখেছে, কি দেখেছে তাও স্মরণে আনতে পারছে না, কিন্তু সেই ভয়ের অনুভূতি তাকে চারপাশে থেকে আশে পিছে আঁকড়ে রেখেছে যেন। কণ্ঠতালু শুকিয়ে খটখটে মরুভূমি হয়ে আছে। শীতল পানির বজ্র প্রয়োজন তৃষ্ণা মেটাতে এবং মস্তিষ্ককে প্রশান্ত করতে, কিন্তু প্রয়োজন হলে বাড়ির কাউকে ডাকার কথা তার, কিন্তু ইচ্ছে হয়নি। নিজেকে খুব বেশি বোঝা বানাতে ইচ্ছুক নয় সে, বিশেষ করে চারুলতার উপর। মেয়েটি নিঃশব্দে তার সেবা যত্ন করে যায়, নড়াচড়া থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া পর্যন্ত। যদিও তাদের কথোপকথনে মিষ্টতার চাইতে ঝগড়ার উপস্থিতি বেশি থাকে, কিন্তু তার বিরক্তির রেশ ঝরানোর কণ্ঠে আড়ালে সহানুভূতিটুকু নিহাত স্পষ্ট টের পায়। অতর্কিতে সেদিন হাসপাতালে ঘটনাটি স্মরণে আসতেই নিহাত থমকে গেল। কেন? কোনো উদ্দেশ্যে অমন করেছিল চারুলতা? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত লাভ করেনি নিহাত। তাদের মাঝে সেই মুহূর্ত নিয়ে একটি বাক্য বিনিময় হয়নি। উভয়ে এমন আচরণ করে গিয়েছে যেন সবকিছু ঠিকই আছে, তাদের সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি। অনুভূতির সঙ্গে তার কতদিন সম্ভব হবে এই লুকোচুরি খেলা? একটি দীর্ঘশ্বাস ফেললো, সিলিংয়ের দিকে তাকিয়ে রইল নিহাত। অন্তরে তার ধ্বনিত হলো, যা হচ্ছে ঠিক হচ্ছে না। আমি তোমার যোগ্য নই। এই ছন্ন ছাড়া জীবন কোনো বাঁধনে বাঁধবো আমি? আমার যে কোনো উদ্দেশ্য নেই। মুক্ত বিহঙ্গ আমি, ছুটে চলাই যার কর্ম। বর্তমানে সেই ক্ষমতাটুকু আত্মসাৎ করেছে ভাগ্য। কাছে এসো না, আর এই দুর্বল করো না আমাকে। দূরে চলে যাও, ভালো থাকো। তোমাকে লাভের যোগ্য এক পুরুষের সঙ্গে ঘর বাঁধো। কথাগুলো চারুলতাকে সরাসরি বলা অসম্ভব। মাথা ঝাঁকালো নিহাত, নিজের চিন্তাগুলো দূর করলো।
রেফ্রিজারেটরের দরজা খুলে আবিষ্কার করলো পানির বোতল একদম উপরে সারিতে সাজানো রয়েছে। বসে থেকে নাগাল পাওয়া সম্ভব নয়। হাত উঁচু করে চেষ্টা করলো নিহাত, তাও পৌঁছানো গেল না। শিট। অশ্রাব্য শব্দে উচ্চারণ করে আশেপাশে তাকালো সে, কাউকে ডাকবে কি, কিন্তু এত ভোর ভোর চারুলতা এবং রোজা বাড়িতে নেই এতটুকু জানে। বেলাল রেবা নিশ্চয়ই ঘুমাচ্ছেন। বিরক্ত করা উচিত হবে কি, ধুর। সঙ্গে করে ক্র্যাচও নিয়ে আসেনি। নিজেকে নিজে খানিক্ষণ ভৎসনা করে অবশেষে আরেক দফা দীর্ঘ প্রশ্বাস টেনে হুইল চেয়ারে হাতল চাপলো সে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলাম, একটুখানি তো পারবি তুই? অবশ্যই পারবি, তোকে পারতেই হবে। নিজের ব্যান্ডেজ পরিধানকৃত পায়ে সামান্য ভর দিয়ে শরীরকে চেনে তুলো নিহাত। তারপরে অনুভব করলো কত বড় ভুল করে ফেলেছে সে। সম্পূর্ণ শরীরে তার যন্ত্রণার তরঙ্গই খেলে গেল এক লহমায়। পা ভারসাম্য ছেড়ে দিল। শরীরের ফ্রিজের তাক আঁকড়ে ধরতে চাইলো, লাভ হইল না। পিছলে গেল হাতও। চোখ বুজে নিল নিহাত। আর যন্ত্রণা? আর ব্যাপার নয়, হজম করে নেবে তাও, কিন্তু ভাগ্যের পরিকল্পনা এবার ভিন্ন কিছুই হলো। মুহূর্তের মাঝে নিজের পিছে বলিষ্ঠ হাতের উপস্থিতি টের পেল নিহাত। শক্তিশালী বাহুর বাঁধন তার পতন ঠেকালো দৃঢ়ভাবে। ভারসাম্যহীন শরীর তার আশ্রয় লাভ করলো পাথর কঠিন বিস্তৃত বক্ষ মাঝে। চট করে মাথা হেলিয়ে পেছনে তাকালো নিহাত। স্পন্দন তার থমকে গেল এক মুহূর্তের জন্য। এই পরিচিত অস্তিত্ব, তার নিগুড় প্রভাব অন্তর নিহাদের পূর্বেই টের পেয়েছিল। আসমান, ঠিক যেমনটা তার কৈশোরের ভিত্তি হয়ে থেকেছে মানুষটি, আজ আবারও তার আশ্রয়স্থল হিসেবে আবির্ভূত হয়েছে যেন। বিনা কারণে নিহাদের নয়ন টলটল করে উঠল। মেঘ তীরে আসার কয়েকদিন অতিবাহিত হলো। একটিবারের জন্য আসমানের সঙ্গে তার কথোপকথন হয়নি। আসেনি তার ভাই তাকে দেখতে। একবারও তো দুবার মুখোমুখি হয়েছে হলঘরে এবং জিমে ব্যায়ামাগারের সময়। কিন্তু নিহাতকে দেখলে আসমান তৎক্ষণাৎ উল্টো করে ভিন্ন পথ দেখত। বিষয়টা নিহাতের জন্য ভীষণ কষ্টকর। অভিমান জমেছে তার এই মানুষের প্রতি। কিন্তু সত্যি যখন আসমান নিকটে এসেছে, তখন সেই অভিমান যেন অশ্রু হয়ে গলে যেতে চাইছে। নিহাদের দৃষ্টি মাঝে তাকালো আসমান। বৃদ্ধাঙ্গুলি বাড়িয়ে নয়ন করে জমা অশ্রুফোঁটা মুছে দিল কিশলয়ের মতন। কাঁপলো নিহাদের অঝর। অতি আবেগে বুঝে এলো নয়ন পল্লব। আসমান কোনো কিছু উচ্চারণ না করে নিঃশব্দে তাকে হুইল চেয়ারে বসিয়ে দিল। হাঁটু মুড়ে বসে পা দুটি নিজের হাতে তুলে কিছুটা নিরীক্ষণ চালালো। নীরবে তাকিয়ে থাকলো নিহাত। অবশেষে উঠল আসমান। রেফ্রিজারেটরের তাক থেকে পানির বোতল নিয়ে নিহাদের দিকে বাড়িয়ে দিল। বিস্মৃত হেসে তা গ্রহণ করলো তার শিষ্য। থ্যাংক ইউ। আসমান নির্বিকার তাকিয়ে থাকলো। নিহাতকে পানি পান করতে দেখলো খানিকটা সময় জুড়ে। তারপর কোনো কিছু উচ্চারণ না করে কিচেনের বাইরে যেতে পা বাড়ালো। দৃশ্যটি উপলব্ধি করে অন্তরে অভিমান ঝড় বয়ে গেল নিহাতের। আসমান ভাই। থামলো আসমান। এগিয়ে চললো যেন যত দ্রুত সম্ভব পরিত্যাগ করতে চায় এই স্থান। হাতের আঙুলসমূহ পানির বোতলের চারিপাশে চেপে বসলো নিহাদের। হুইলচেয়ার ফিরে অতর্কিতে প্রস্থানে স্থির কঞ্চে বলি বসল। তোমার শরীর থেকে রক্তের ঘ্রাণ ভেসে আসছে। পলকের মাঝে থামলো আসমান, তবে ফিরে তাকালো না। উভয় হাত শরীরে দুপাশে ঝুলে পড়ল। মুষ্টিবদ্ধ হলো তা। কোথায় গিয়েছিলে তুমি? আরেকটু এগুলো নিহাত। সতর্ক নজর তার আসমানের প্রতি বিছানো। কার মৃত্যু পরোয়ানা জারি হলো আজ? মুষ্টিবদ্ধ হাত মুক্ত হলো আসমানের। এক মুহূর্ত নীরবতা, অতঃপর প্রতিধ্বনি হলো তার বজ্র কণ্ঠস্বর। মৃত্যু পরোয়ানা নয়, ন্যায় বিচার। এতটুকুই। দ্রুত পায়ে বেরিয়ে গেল আসমান। সিঁড়ি বেয়ে ক্ষিপ্র গতিতে উঠে নিজের কক্ষের দিকে আড়াল হয়ে গেল। সম্পূর্ণ সময় জুড়ে তার চলার পথে চেয়ে থাকলো নিহাত। অধর চেপে মেঝের দিকে ফিরল। ছোট্ট এক শান্তি নিঃশ্বাস নিগৃহীত হলো তার বক্ষ থেকে। তীর্যক হাসি ফুটে উঠল অধর যুগলে। কিলিং মেশিন। আসমান কখনো ন্যায় বিচার করে না। তার শিকারকে সে সর্বদাই সম্পূর্ণরূপে ধ্বংস করেই ক্ষান্ত দেয়। কিন্তু নিজের পদ্ধতি পাল্টেছে সে ন্যায় বিচারের উদ্দেশ্যে। ব্যাপারটি অবিশ্বাস্যই বটে। মেশিন নয়, আসমান অবশেষে একজন সত্যিকারের মানুষের রূপান্তরিত হয়েছে।
সকাল প্রায় 10টা। পরিশ্রান্ত হয়ে মেঘতীরে ফিরে এসেছে রোজা এবং চারুলতা। রুদ্ধশ্বাস এক অভিযানের মধ্য দিয়ে যেন গিয়েছে তারা গত কয়েক ঘন্টায়। জিসান আহসানের মুমূর্ষ দেহের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী জোরদার ব্যবস্থা নিয়েছে। যেখান থেকে তাকে পাওয়া গিয়েছে সে স্থানের আশেপাশে এক পরিত্যক্ত একতলা বিল্ডিংয়ের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক রমণীকে, যে অহনা হত্যা মামলায় ৩য় আসামি। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে তাকে। জিসান আহসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা এমন এক বিরল দৃষ্টান্ত স্থাপন নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে মিডিয়ায়। একে একে সকলের জবান খুলেছে যেন। অনির্বাণ আহমেদের রিপোর্ট প্রদানের পরপরই অন্যান্য সকলেও যেন এই নেমেসিস আর তার ন্যায় বিচার প্রতিষ্ঠার অভূতপূর্ব ধারণাকে বিস্তৃতভাবে প্রকাশ করেছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ইকবাল আহসানের পদত্যাগের ঘোষণা এসেছে। বিকাল নাগাদ তার প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যাবে। এক কথায় এ যেন অপরাজেয় শিক্ষার্থী পরিষদের চূড়ান্ত বিজয়।